টাকা ছাড়া পৃথিবীতে কে চলতে পারছে? এখানে চলতে পারে না চলতে পারার বিষয়টা না। এখানে আমাদের টপিকটা এমন না যে টাকা ছাড়া চলা যাবে কি চলা যাবে না। আমাদের টপিকটা হচ্ছে জুনিয়র অবস্থায় কেন আমরা টাকা প্রতিগ্রহ রাখবো। একটা গুরু ছিলেন, তার দুইটা শিষ্য। তো দুইটা শিষ্য একদিন এসে গুরুকে বলছে, গুরু আমার একটু মাছ খেতে ইচ্ছা করতেছে, আমাদেরকে একটু মাছ খাওয়া। তখন একটা ছেলে ছিল একটু চালাক আর একটা ছিল একটু বোকা প্রকৃতি। 6টা মাছ গুরুর কাছে ছিল। তখন গুরু বলছে, এই 6টা মাছ একজনকে দেবো আর একজনকে মাছ দেবো না, শুধু মাছ ধরার কৌশলটা শিখাই দেবো। তখন যে বোকা ছেলেটা বলছে, গুরু আমাকে 6টা মাছই দিয়ে দেন। এবার চালাক ছেলেটা বলছে যে না গুরু, আমার মাছ লাগবে না, আপনি আমাকে ধরার কৌশল শিখাই দেন। তখন উনি বললো, তুমি একটা বড়শি আনো, কিছু আধার আনো, এই বড়শিটা এভাবে করে নদীতে ফেলো, প্রতিদিন মাছ পাবা। পরের দিন তিনি 12টা মাছ পেলেন। এভাবে সারা জীবন উনি মাছ পেলেন। আর তিনি ওই একদিন 6টা মাছ পেল, বাদ বাকি জীবনে ওনার আর মাছ খাওয়ালো না, নিরামিষভোজী হয়ে গেলেন। এজন্য আমাদের শিক্ষকদের কাছ থেকে, উস্তাদদের কাছ থেকে, গুরুর কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে শিখতে হবে কিভাবে আমরা মামলা পরিচালনা করবো, মামলা শিখবো। আমি কয়েকদিন আমি যখন লেখাপড়া শিখছি তখন আমি দায়িত্ব ছিলাম না। আমি যখন কোর্টে আসলাম 2 বছর কষ্ট করলে তো মামলা শেখা যায়। আবার একটা বিষয় আমি একজন জুনিয়রকে সিনিয়ররা কত টাকা দেবে? প্রতিদিন হয় 500 টাকা দিল। তাহলে আমাদের মাসে কয়টা দিন হয়? মাসে দিন হয় 20টা দিনে আমাদের 10,000 টাকা হবে। কিন্তু আমি যদি 6 মাসের ভিতরে একটা মামলা শিখি, ওই মামলা শেখার পরে তো আমার কাছে 20,000 টাকা দিয়ে একটা মামলা করবে। তাহলে কেন আমি সিনিয়রের টাকা আশায় থাকবো? দ্বিতীয় কথা হচ্ছে, 6 মাস পর আমার কাছে 5টা মামলাও যদি আসে, আমি তো মামলা পরিচালনা করতে পারবো না। তখন আমি কি করবো? আরেকজন সিনিয়রকে দিব। সিনিয়রকে দিয়ে বলো, স্যার আমাকে এটা করবেন, স্যারকে অর্ধেক টাকা দেবো। এরপরে ওই যে লোকটা নিয়ে আসবে তাকে টাকা দেবো। এবার আমি নোটিশ লিখি বা খাম লিখি বা আর্জি লিখি বা আর্জি করি, তখন আমি পারবো না। তখন এক দালাল ছুটে যাবে, ছুটে যাওয়ার পরে দালাল কিছু টাকা নেবে। তাহলে কি হচ্ছে? আলটিমেটলি আমার পকেটে যাচ্ছে 200 থেকে 300 টাকা। মামলা পাচ্ছি ঠিকই, কিন্তু আমি টাকা পাচ্ছি না। এজন্য প্রত্যেকটা জুনিয়রের উচিত কিভাবে আমাদের সিনিয়রদের থেকে শিক্ষা দেওয়া যায়। আমরা শিক্ষা নিতে পারলেই তো ভালো আইনজীবী হবো, ভালো আইনজীবী হলে তারপর টাকা। কিন্তু জুনিয়র অবস্থায় যদি টাকা চাই, তাহলে সেটা বিয়ে করার আগে বাচ্চা পাওয়ার মতো অবস্থা হবে। সেটা ধন্যবাদ মাননীয় শিক্ষক মন্ডলী, মাননীয় বিদ্যালয় আমার বক্তব্য এখানে শেষ করব। ধন্যবাদ সবাইকে। এখানে কোন পেশার আগেই লাভের যোগ করা হয় না, শুধুমাত্র আইনজীবীর আগে লাভের যোগ করা হয়। কেন? তাকে অনেক জানতে হয়, তাকে অনেক বুঝতে হয়, তাকে অনেক শিখতে হয়। আর এই জানার শেখার জন্য একমাত্র হাতিয়ার, একমাত্র উপায় হচ্ছে তার সিনিয়র। সিনিয়র ব্যতীত জানার কোনো সুযোগ নাই, কারণ এটা গুরুমুখী বিদ্যা। এই গুরুমুখী বিদ্যা যদি কেউ সঠিকভাবে অর্জন করতে না পারে, আইন পেশা তার জন্য হারাম বললে ভুল হবে না। কারণ অ্যাডভোকেট শিশির মনির একটা কথা বলেছিলেন, আমার মনে আছে যে উনি বলেছিলেন, আমি যখন আইন পেশায় প্রথমে প্রবেশ করি তখন আমার সিনিয়র বাথরুমে যাওয়ার ছাড়া আমি সবসময় তার পিছিয়ে লেগে থাকতাম। কেন লেগে থাকতেন উনি? ডাক্তার ওই অ্যাডভোকেট শিশির মনির, আপনারা সবাই দেখেছিলেন, তিনি একজন সুনামধন্য আইনজীবী। তিনি কি টাকার জন্য বাথরুমের সামনে দিয়ে দাঁড়াতেন? অবশ্যই না। হ্যাঁ, টাকার আমাদের প্রয়োজন আছে, সবারই আছে, কিন্তু এখানে আমাদের মূল টপিকটা হচ্ছে নবাগত আইনজীবী হিসেবে আমাদের কতটুকু টাকার প্রয়োজনীয়তা আছে। আসলে আমরা এখানে কি জন্য যাই? সিনিয়রের কাছে আমরা তো টাউট হতে চাই না, আমরা তো দালাল হতে চাই না। দালালের কাজ কি? একটা ক্লায়েন্ট ধরে এনে তাকে জবাই করে কিছু টাকা দিল, নিয়ে আরেকজনের যে কারোর কাছে ধরিয়ে দিলাম। আমাদের উদ্দেশ্য তো তা না। আমাদের উদ্দেশ্য আইন শেখা, আইন বোঝা, আইন বুঝে শুনে নিজেকে সেইভাবে সমৃদ্ধ করা এবং সেই আলোকে নিজেকে গড়ে তোলা। সেই আমি যদি আমাকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাকে টাকার পিছনে দৌড়াতে হবে না, টাকাই আমার পিছনে দৌড়াবে। আমি নিজেই 2021 সালে আমি জয়েন করেছি। আমার মনে হয় না আমার আর্থিক অভাব বলে কিছু আছে। আমার সিনিয়রের কাছে আমি কখনোই টাকার প্রত্যাশা করিনি। আমি 1 সপ্তাহ পর আমার সিনিয়র আমাকে 100 টাকা দিয়েছিল। আমি ঘেরে গেছিলাম আমার বাবাকে দিতে, যে আমি 1 সপ্তাহ পরে আমার 100 টাকা দিয়েছি। কই? আমি তো তোকে চাইনি, কারণ ওখানে উদ্দেশ্য তো আমার শেখার। আমি যদি আমার সিনিয়রের কাছ থেকে ভালোভাবে শিখতে পারি, তাহলে তো টাকার তো দরকার আছে, কিন্তু টাকা তো আমি উপার্জন করবো। সিনিয়রকে কেন আমি বোঝা হয়ে দাঁড়াবো?
এখানে একটা বিষয় সুস্পষ্ট যে যদি আমরা নবাগত আইনজীবী হিসেবে প্রথমে যাই এবং যদি আর্থিক চিন্তা করি তাহলে আমরা নিজেরাই পথভ্রষ্ট হয়ে যাব এক সময়। কারণ আমরা তো টাউন এবং দালাল না হলে তো আমরা হুটহাট 2,000-5,000 টাকা পাবো না, সিনিয়র আমাদেরকে দিতে পারবে না। তাহলে কি আমরা একটা বিভ্রান্তিতে পড়ে যাবো, অথই সাগরে ভেসে যাবো। আমাদের এই আইন পেশায় আমরা টিকতে পারবো না। আমাদের উদ্দেশ্য থাকবে চার্জ নেই কোনো গতি, সে করবে ওকালতি, এই যুগ শেষ। এখানে আমরা চাই শেখার জন্য শিখে নিজেকে গড়ে তুলি, সেই গড়ে তোলার ভিত্তিতে আমরা ক্লায়েন্টদেরকে রিলিফ দেই, সেই সুনাম চতুর্দিকে ছড়াই পড়ে, সেই আলোকেই আমরা আমাদেরকে গড়ে তুলি। আমরা সিনিয়রের কাছ থেকে টাকা নিয়ে নিজেকে গড়ে তুলি না। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ফাতেমা আক্তার। ধন্যবাদ মাননীয় বিচারক এবং শুভেচ্ছা কর্তব্য বন্ধুকে। আমাদের কর্তব্য বন্ধুরা বারবার একটা কথা বলছেন, টাকা ছাড়া জীবন চলে না। আমাদের এখানে মূল বিষয় হচ্ছে শিক্ষানবিশ আইনজীবীর টাকা প্রতি মোহ, সঠিক আইনজীবী হওয়ার প্রতিবন্ধকতা। মানে আমরা শিক্ষানবিশ আইনজীবী, যখন একজন আইনজীবী তার গুরুর কাছে যাচ্ছে শিক্ষা গ্রহণ করতে, সেই সময় টাকার প্রতি মোহটা আসলে আমাদের ক্যারিয়ার গঠনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা সেটা প্রমাণ করতে চাইছি। সুতরাং টাকা আমরা অবশ্যই ইনকাম করবো যখন আমরা পারফেক্ট আইনজীবী হব, তখন আমাদের সিনিয়রের কাছে টাকা চাওয়া লাগবে না। যেমন আমার লার্নেট বলে গেছেন যে মাছ মারা শিখে নিলে আমি প্রতি বছর মাছ খেতে পারবো, আমার একদিন খেয়ে শেষ হবে। তাহলে এটা করে সময় দেবে 50 49 বলেছিলেন না, যে একেবারে এটা দেবে 49 48 দেবে। এবং লক্ষ্মী ঢুকতে পারেন না। যদি আগে লক্ষ্মী ঢোকেন তাহলে সরস্বতী সেই বাড়িতে জীবনও ঢুকবে না, এবং সরস্বতী যদি বড় বাড়িতে ঢুকে সে বাড়িতে লক্ষ্মী 100% আসবে। সুতরাং আমি যদি আমার মেধাকে কাজে লাগিয়ে আমি একজন বিজ্ঞ আইনজীবী হতে পারি, আমি আমার গুরুর কাছ থেকে সঠিক আইন পেশাটা শিখতে পারি, সঠিক আইন প্রয়োগ আর্গুমেন্ট শিখতে পারি, আমার ইনকাম অটোমেটিক হবে। আর যে কথাটা বলা হয়েছে যে আমরা মানে আমাদের প্রতিবন্ধকতা তৈরি করছে টাকার মোহটা, টাকার মোহ সব জায়গায় প্রতিবন্ধকতা তৈরি করে, আইনজীবী হওয়ার ক্ষেত্রে না। আমরা যদি স্কুল লাইফে পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র টিউশন করতাম তাহলে কিন্তু আমাদের পড়াশোনাটাই হতো না। সেম কাহিনী এই শিক্ষানবিশ আইনজীবী লাইফে। আমরা একটা পার্ট শেষ করে আরেকটা পার্টে আসছি মাত্র শিখতে, ইনকাম করতে না। সুতরাং আমরা এখান থেকে যখন একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে শিক্ষা গ্রহণ করে একজন আইনজীবী হব, তখন আমাদের ইনকামটা অটোমেটিক হবে। সুতরাং মোহটা আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে 100%। আমার বিজ্ঞ আইনজীবী আমাকে কি শেখায়, একটা কেস কিভাবে আমি লড়বো, কিভাবে আর্গুমেন্ট করবো, জজ সাহেবের সামনে কিভাবে আমি উপস্থাপন করবো, আমার কথার ভলিউম কেমন হবে, আমার টোনটা কেমন হবে। সুতরাং এই সবগুলো যখন পারফেক্ট হবে তখন আমার কাছে ক্লায়েন্ট অটোমেটিক আসবে। আমার কাছে যদি ক্লায়েন্টই না আসে, আমার যদি ক্লায়েন্ট অ্যাট্রাকশনের ইয়াদ না থাকে, অভিজ্ঞতা না থাকে, যোগ্যতা না থাকে, তাহলে আমার সিনিয়র কতদিন আমাকে টাকা দেবেন? 1 বছর, 2 বছর, 5 বছর, তারপরে? সুতরাং আমার গুরু যদি আমাকে সঠিক শিক্ষা দেন, আমি সঠিক আইনজীবী হব এবং আমি তেমনই লার্নেড হব যার কোনো অভাব হবে না। আর আমার মনে হয় যার ভিতরে জ্ঞান আছে তার কোনো অভাব হয় না। বিজ্ঞ আইনজীবীদের কখনো অভাব হয় না। এবং আমার লার্নেড আরো একটা কথা বলে গেছেন যে এই একমাত্র পেশা যেটা লার্নেড বলে সম্মান করা হয়। সম্মান কখনো একসাথে চলতে পারে না। টাকা আমাদের যেমন শিক্ষাটা আগে প্রয়োজন, দেন টাকাটা আমরা অবশ্যই ইনকাম করতে পারবো যদি আমরা বিজ্ঞ আইনজীবী হই। ধন্যবাদ। এবং you have the approval to convert the code, যে কারণে আপনার এই যে যোগ্যতা, এই যোগ্যতার কিন্তু পয়সার মানদণ্ডে এর বিচার হয় না। আমার বিজ্ঞ সিনিয়র স্যার রণজিৎ হাজরা স্যার বলেছেন যে বিগত দিনে, এটা ইতিহাস থেকে স্যার পেয়েছে, বিগত দিনে জমিদারের বাচ্চারা, যারা এই জমিদারের বাচ্চারা আসতো, তো জমিদারের বাচ্চারা কিন্তু পয়সার জন্য আসতো না। তারা তাদের অবস্থানকে দৃঢ়তর করার জন্য, তাদের অঞ্চলগত অবস্থানকে শক্ত রাখার জন্য, তাদের পৈতৃক সম্পত্তি ভিটাকে টিকায় রাখার জন্য তারা এই ফেস টু ফেস কাজটা করতো। তো এই যে কাজটা করতো, এখান থেকে ধারাবাহিকতায় কালে বিবর্তনের প্রাতিষ্ঠানিক আইনের যে ব্যবহার, এই আইনের প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়েই এই পেশার আবির্ভাব করেছে।
যাই হোক, এই পেশার আবির্ভাব এবং ইতিপূর্বে একটি জিনিস আপনারা অনেকেই করেছেন, সেটা হচ্ছে যে আইনের প্রাতিষ্ঠানিক রূপটা কিভাবে এসেছে রোমান সাম্রাজ্য থেকে বাই টার্ম বাই টার্ম। সেখানে আপনারা পড়াশোনা যারা করেছেন তারা দেখবেন যে সেখানে টার্ম বাই টার্ম, সেখানে আইনের আতুরঘর রোমান সাম্রাজ্য, সেখান থেকে ব্রিটিশদের হাতে এসে আইনের প্রাতিষ্ঠানিক রূপ পাওয়া। এখানে কিন্তু কোথাও টাকার যে ইশারা তা নাই। তো আইনকে আপনারা যখনই আপনাদের প্র্যাকটিসে আনবেন, এই প্র্যাকটিসে আনার ভিতরে আপনার কার্যক্রমে একজন ক্লায়েন্টকে রিলিফ দেওয়ার ক্ষেত্রে সমাজে সেবা করছেন, এখানে কিন্তু আপনার পেশাটা আরেকটা কিন্তু বলি বার কাউন্সিল কিন্তু পারত যে আপনি আজকে এই সকল সুন্দর আয়োজনের মধ্যে আমাকে আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য। এখন আইনজীবী হিসেবে যখন আমরা ইন্টার্নশিপের ভিতরে আছি, অনেক বড় বড় কোম্পানিতে যখন ইন্টার্নশিপ চলে কিছু রেগুলেশন দেওয়া হয়। এই রেগুলেশনগুলো যে দেওয়া হয় সেটা কিন্তু এই নয় যে আপনার লাও করবে এখানে দেওয়া হয় ওগুলো শেষ হয়ে যাবে। সেগুলো দেওয়া হয় যে করে দিয়ে আপনার তারপর ইমামলে দেওয়া। ছোটখাটো অনান্য। এখানে যদি একজন ওটা দলনেতা নাই। শিক্ষানবিশ আইনজীবীর ভিতরে কারণ আমরা পাঁচজন করে ফেলি, চার পাঁচজন করে। কিছু সময় হয় না। দেখা যাবে চারজন আসতো, যে সে দলনেতা পাঁচজন। চারজন পাঁচজন এই জায়গায়। ফাইল থেকে একটি মূল্যবান দলিল দস্তখত করে অন্য পক্ষ হাতে দিচ্ছে। আমার সিনিয়র এরকম একটি সাবধানতা আমাকে শিখিয়েছিলেন যে তোমার প্রতিপক্ষ তোমাকে হয়তো 30,000 টাকা অফার দেবে, 3 লক্ষ টাকার অফার দেবে, 30 লক্ষ টাকার অফার দেবে, কিন্তু বিশ্বাস করো তুমি যে ক্লায়েন্টকে ধরেছো সেই ক্লায়েন্টের কাছে 3 টাকা পেয়েছো, ওই 3 টাকাই তোমার জন্য পরবর্তী জীবনে পাবে, ওই টাকাটা তোমাকে আইনজীবী করবে। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট আব্দুলকে। তার স্কিলের রচনায় তোমরা 3 মিনিট সময় পাবা। প্রতিপক্ষের সভাগত বিজ্ঞ আইনজীবী উনি সর্বশেষ একটা কথা বললেন যে ক্ষুধার রাতে এর মানেটা উনি বোঝাতে চাচ্ছেন যে যদি পেটে ক্ষুধা থাকে তাহলে আর কোনো কিছুই ভালো লাগে না। আমরাও তো জানি সেটা, কিন্তু আপনি নবীন আইনজীবী হিসেবে যে ওইখানে যে ক্ষুধা দেখাবেন ওটা তো সেই জায়গা না। ওইখানে আপনাকে আপনার কোয়ালিটি অর্জন করতে হবে। কারণ আমি পূর্বে একটা কথা বলেছিলাম যে যার নাই কোনো গতি সে কত ওকালতি, এইটা নয়। ওইখানে আপনাকে শিখতে যেতে হবে। আপনি শেখার পরে বলবেন যে আমার পেটে ক্ষুধা আছে। আপনি না শিখে যদি বলেন যে আমার পেটে ক্ষুধা আছে তাহলে হবে না। এখন বিভিন্ন পেশা থেকে যে হুট করে আপনি যে অ্যাডভোকেট হয়ে বসে থাকলেন, এর লজিক অহরহ রয়েছে যে আগে ডাক্তার ছিল, আগে প্যারামেডিক্যাল করেছে, বিভিন্ন ব্যাংকে চাকরি করতো, এখন দৌড়ে নিয়ে অ্যাডভোকেট হয়েছে, এরকম আছে। এখন আপনি কতটুকু জানেন কি না জানেন তার হবিসটাই আপনার টাকার দরকার। এখন শুধুমাত্র টাকা তো আপনাকে কেউ দেবে না। আপনি আপনার কোয়ালিটি অর্জন করেন, টাকা আপনার পিছিয়ে দৌড়াবে। আমরা প্রিভিয়াসলি তাই দেখে আসছি। এখন আপনি যদি এখনকার দিনে টাকা আমাদের কোর্টে নবীন আইনজীবী ভরা, এরা কি করছে? আসলে এরা কি করছে? এরা কি করছে যে যে মামলায় জামিন হয় না, দেখা যাচ্ছে যে 15-20 আবার মামলায় ওই নবীন আইনজীবী 3 দিনে জামিন করাই দিচ্ছে। কারণ কেউ মামলার সম্পর্কে কিছুই জানে না, ওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা নেওয়া। এই যে টাকা দিচ্ছে, এই টাকা নেওয়ার পরবর্তীতে কি হচ্ছে? বাসায় গিয়ে ওই লোকগুলোর হাতে মার খাচ্ছে। কারণ কি সে জানেই না যে আসলে আমার এই 15-20 আবার জন্য আমার 20 দিন 25 দিন কাস্টডি দরকার, তাও সে জানে না। কারণ কি তা তো শেখার আগ্রহ নেই। এই জন্য আমরা যদি শেখার আগ্রহ থাকে, আমরা যদি শিখতে পারি যে কোন মামলায় কি হয়, কোন মামলায় কোন ধরনের ফিস দিতে হয়, কোন মামলায় কিভাবে ফাইলিং করতে হয়, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়, এগুলো যদি আমরা জানি, 2 দিন 5 দিন 10 দিন পরে টাকা ফিরে আসবে। আপনি সারাদিন ঢুকে চাপালেও টাকা আপনার কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আইন কানুন না জানেন, ভালো যোগ্য আইনজীবী না হতে পারেন। আর একজন যোগ্য আইনজীবী হতে গেলে অবশ্যই আপনাকে একজন বিজ্ঞ আইনজীবীর সম্পন্ন হতে হবে এবং তার কাছ থেকে হাতে কলমে শিখতে হবে। কারণ আমি পূর্বেই বলেছি এটি একটি গুরুমুখী
শিক্ষা, এটা সাধনার পেশা, এখানে সাধনা করতে হয়। হঠাৎ করেই এখানে কিছু করা যায় না। আপনারা চাইছেন কি আমার ধন্যবাদ। আমার প্রতিপক্ষ বন্ধুর বক্তব্যে আমার কিছু হাসি পাইছে, কিন্তু আসলে হাসার মতো সুযোগ নাই, তাই হাসতে পারছি না। বিষয়টা হচ্ছে কি যে আমি যখন পরিপূর্ণ একজন লার্নার হয়ে গেলাম, আমার যোগ্যতা কমপ্লিট, তাহলে আমি সিনিয়রের স্বর্ণপন্ন কেন হব? আমি সিনিয়রের স্বর্ণপন্ন তখন হবো যখন আমি কিছু বুঝি না। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের রণা স্যার, উনিকে আরেকজন সিনিয়রকে ডাকবে একটা সিভিল মামলা পরিচালনার জন্য ডাকবে না। আমাদের বাবু স্যার, উনিকে একটা ক্রিমিনাল মামলার জন্য কাউকে ডাকবে, কিন্তু আমি তো স্যারকে বলতে না পেলেই যখন সাক্ষী চলে আসে আমার মাথা তো আলাদা হয়ে যায়, তখন তো আমার খাওয়ার ইচ্ছা থাকে না, পকেটে টাকার ইচ্ছা থাকে না। কেন? এটা কারণ হচ্ছে আমি তো স্বয়ংসম্পূর্ণ না। উনি বলছেন যে সিনিয়র, এর আগে প্রতিপক্ষ বলে দিয়েছেন নবীন আইনজীবীকে টাকার মোহ দেখাচ্ছে সিনিয়ররা। নবীন আইনজীবীদের ভাই টাকার মোহ দেখাচ্ছে না। উনি বলছেন আমাদের শিক্ষকরা আমাদের বলে যে আমাদের মতো আইন শেখো, তখন তোমরা টাকা পাবা। তার মানে এটা না যে আপনাকে টাকার লোক দিচ্ছে, ঘোড়া গেলে পাতা দিয়ে টাকা দেওয়া এরকম না। বলছে যে আমি যখন টাকা উপার্জন করছি, তোমরাও টাকা উপার্জন করতে পারবা তখন, যখন শিখে ফেলবা। এখন কথা হচ্ছে আপনার সিনিয়রের টাকার প্রতি মোহ নাই, তাহলে তো আপনার টাকার প্রতি মোহই নাই। আর যখন আপনার টাকার প্রতি মোহ আছে, তখন আপনি নিজে শেখেন, আপনি সিনিয়রের পর্যায়ে যান, তারপর আপনি টাকা উপার্জন করেন। আপনি তো মামলা পাওয়ার সাথে সিনিয়রের কাছে গেলেন, যাওয়ার পরে কি স্যার আমি এটা তো বুঝি না, তা আপনি যখন বোঝেন না সেখান থেকে আপনি টাকা পাবেন কেন? আমি প্লেন চালাতে পারি না, আমি প্লেনে উঠে বসে আমি বলবো আমাকে টাকা দেন, এটা কি হবে? এটা আদৌ কি যৌক্তিক হয়? আমি এখন লাঙল চড়তে পারি না, আমি লাঙলের একটু হাল ধরবো, ধরে বলবো আমাকে টাকা দেন। কেন? আমি যে আপনার হাল ধরছি, কিন্তু দেখতে হবে আমি ওই কাজটাতে কতটুকু সহযোগিতা করছি। বরঞ্চ আমরা তো উল্টে কাজ করি, কিরকম? সিনিয়ররা বলে দেয় এইভাবে কোর্টে যাও, আপনি আরেক কোর্টে দিয়ে বসে থাকি, তাহলে আলটিমেটলি ক্ষতিটা কাজ করলাম, ক্ষতিটা সিনিয়রে করলাম। তারপরে ওনারা সহানুভূতি দেখান, আমাদের যেখানে সিনিয়রদের টাকা দেওয়া উচিত সেখানে ওনারা আমাদেরকে টাকা দেয়। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি ট্রেনিং সেন্টারে কম্পিউটার ট্রেনিং করতে গেলাম, তখন আমার পকেটে টাকাই নাই, ভর্তি হওয়ার টাকা না। আবার বললাম আপনার কিছু টাকা দাও, আপনাকে গাছ বিক্রি টাকা দেবো। এখন ওই ট্রেনিং সেন্টারের মালিক যারা বা যারা শিখাচ্ছেন, ওরা কি বলবে যে ভাই টাকা পকেটে না থাকলে শেখা যায় না, কম্পিউটার মধ্যে একটা সফটওয়্যার বা এত বড় একটা জিনিস আপনার পকেটে নেই, টাকা আপনি কি করে শিখবেন? টাকা ছাড়া যদি শিক্ষা না হতো, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি তো শিখতে পারতো না। আমাদের ব্যাপক একেবারে দারিদ্রকে একেবারে কাছে থেকে দেখেছেন ডক্টর আতিউর রহমান, আমার যিনি গভর্নর ছিলেন, ওনার একটা বিষয় জানেন, উনি লাস্ট তো একই রকম এই সুন্দর সিস্টেম তো ভাই, এটা আগামী শেষ করে রাখিস, এটা বুঝিস এটা কি করে হলো? বর্তমান আইনমন্ত্রী বলেছিলেন, সেদিন আমাদের কন্যা বলেছে যে আমি যদি টাকার পিছনে শিখতাম তাহলে আজকে এই জায়গায় আসতে পারতাম না। তাহলে টাকা হলেই যে আমার তো আমি ভালো আইনজীবী হবো এটা না। আমি নিজে এমন হয়েছে, আমাকে বলছে যে এত খাবো খাবো করো কেন, বিকাল 5টা বেজে গেছে, তারপর তো আমি দুনিয়া শিফট করছি, আমি তো স্যারের কাছে একটা টাকাও চাই। বিষয়টা হচ্ছে আমি যখন টাকা পাবো তখন ওই যে আদরে সন্তান নষ্ট, আমার টাকা দিলে তো আমার আর প্র্যাকটিসের মনোভাব থাকবে না। আমাকে সিনিয়র টাকা দিলে আমি তো টাকাই পাচ্ছি, কিন্তু সিনিয়র যখন আমাকে টাকা দেবে না, তখন তো আমার ইচ্ছা হবে না আমি তাহলে এই কাজটাই শিখবো। একবার একটা মামলার জন্য এক সিনিয়রের কাছে গেলাম, উনি বলছে আমার তো সময় নেই, আমার তো 20,000 টাকা একটা মামলা করলে তোমাকে আমি কেন এটা হেল্প করবো? ওই দিন রাত্রে দিয়ে আমি সারা রাত জেগে মামলা করছি। ধন্যবাদ সবাইকে।